প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। বুঝতে পারছেন আমি যেই সোফাটায় বসে আসছি একদম নতুন, কারণ অর্ধযুগ পেরিয়ে নতুন বছরে পদার্পণ, স্বাভাবিকভাবে সব কিছু নতুন হওয়াটাই স্বাভাবিক, এবং সেই সূত্র ধরেই আসলে ইয়াং নাইট লাভ বক্সটা আজকে নতুন আঙ্গিকে নতুন সেটে আমরা আজকে আড্ডা দেব। আমার সাথে যথারীতি অতিথিও নতুন, প্রতি সপ্তাহে নতুন থাকে, আজকে থাকবেন। আজকে যে দুজন রয়েছেন তার সাথে পরিচয় পর্বটা সেরে নিয়ে আমার ঠিক বামে রয়েছেন, তার পরিচয় না দিলেও চলে, এদেশের লিজেন্ড, পপ লিজেন্ড ফেরদৌস ওয়াহিদ, এবং রয়েছেন জনপ্রিয় গায়ক ইলিয়াস হোসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। মনে হয় ফেরদৌস ভাই এখনো ঘুর কাটেনি, যে গ্রাম থেকে বলছিলেন অফিয়ারে যে আমি এখন গ্রামে থাকি। আমি তো গ্রামেই থাকি। মানে এটা রহস্যটা কি? মানে মানুষ তো রহস্যটা হলো যে এই যে আমার কাছে যেটা কথা হলো যে আমার ভাগ্যটা ভালো, আমার গ্রামের বাড়ি খুব কাছে ঢাকা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা গ্রাম বলাটা মুশকিল। ঢাকা থেকে বেরোলে 40 মিনিট। হ্যাঁ, এই সুযোগটা আমি কেন ছাড়বো মুক্ত বাতাসে থাকতে, বাবা, এবং বিশুদ্ধ পানি খেতে, আচ্ছা, প্রাকৃতিক পরিবেশে। রাত সন্ধ্যা হলেই মনে হয় কোনো শব্দ নেই, তো আর গ্রামের অভাবটা কি আছে? আচ্ছা, টিভি ডি সবই তো আছে, সবই আছে, মোবাইলটাও আছে, অফিসটা আপনাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, তো সেখান থেকে আসা হয়েছে এই সেটে। হ্যাঁ, ওখান থেকেই একদম। আমার ইলিয়াস বলল ফ্রম ইউ। যাক, চমৎকার। ইলিয়াসের সাথে আমি আজকে একটু শেয়ার করি, আজকে তো আড্ডাই দিচ্ছি। মানে ফেরদৌস ভাইয়ের সাথে আমার তো দীর্ঘদিনের একটা রিলেশন, কারণ স্বাভাবিক ঢাকা শহরে যখন আসি তখন এনাদের গান শুনে শুনে যে বড় হওয়া, এনাদের দেখতে পাবো, সাংবাদিকতা শুরু করছি যখন। ফেরদৌস ভাই মনে আছে কিনা, ধানমন্ডি থেকে, তার বাসা থেকে আমাকে তার একটা স্টারলেট গাড়িতে উত্তরা যাবেন একটা গানের শুটিংয়ে। আচ্ছা, তো তার ইন্টারভিউ নেব, তুমি গাড়িতে চলো, আমার শুটিংও দেখা হবে, ওখানে আলাপ হবে। তো যেতে যেতে ফেরদৌস ভাই বলছেন যে আমার একটা ছেলে ইউকে থাকে, খুব পড়াশোনা করছে, ও আসবে, তো তোমরা ওকে সাপোর্ট দিও। আচ্ছা আচ্ছা, কি নাম? হাবিব। হাবিব। তখন বাপ্পাদার একটা গান বোধহয় রিলিজ হয়েছে তার সুরে। তো সেই আর কি, সেই প্রথম আমার হাবিবের নাম শোনা, এবং যাক তার সেই মনে আছে, আপনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে সেই কথাটা। যাই হোক, ইলিয়াসের প্রসঙ্গে আসি। ইলিয়াস, প্রথমত কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি, সবসময় ভালো থাকার চেষ্টা করি। আচ্ছা, স্বাভাবিকভাবে রাত জাগা হয়তো নিশ্চয়ই? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আজকে নতুন করে শিডিউল হয়নি তো নিশ্চয়ই? না, নতুন করে না, কারণ অ্যালবামের কাজ যেহেতু চলে, আর আমরা ম্যাক্সিমাম টাইমে রাতেই কাজ করা হয়। আচ্ছা আচ্ছা, যাক, মানে শুধু অ্যালবামের কাজে নাকি প্রেম টেম বা হ্যালো ভক্তদের সাথে? সেটা তো আছেই, ডেফিনেটলি। লজ্জা পাওয়ার কিছু নাই, একেবারে নির্লজ্জ একটা সেট। এনিওয়ে, ফেরদৌস ভাই, আমরা খুব ক্যাজুয়ালি আলাপ করি বেসিক্যালি লাভ বক্সে। তো আমি অনেকেই এখানে, অনেক শাফিন ভাই, মাকসুদ ভাই থেকে শুরু করে অনেকে বসছেন, তো তাদের কাছে আমার ইনবক্স করে যে তারা কীভাবে ইয়াং নাইটের গেস্ট হয়। ইলিয়াস বয়সে ঠিক আছে, তো আপনি বলেন যে আপনি কিভাবে আসলে এতটা এভারগ্রিন থাকেন আসলে। ইভেন যদি এখন হাবিবকেও পাশে দাঁড়ানো করা হয়, আপনাকে হয়তো মানে ভাই বলবে, মানে সবাই জানে একেবারে। এটাকে এভাবে ধরলে কেমন হয় যে প্রকৃতির একটি দান তো থাকে, হ্যাঁ, অদৃশ্য। এই দানটা আমার মনে হয় এটা উপরওয়ালার একটি বিশাল দান, এবং আপনাদের মতো সবার দোয়া অবশ্যই যে এখনো আমি সচল কাজ করতে পারছি। সেটাই এটা আমার মনে হয় একটি ভাগ্যের ব্যাপার। সেটাই। ফেরদৌস ভাই, একটু আসি যে আপনারা, আমরা যদি বলি যে মিউজিকের 5 কুতুব একটা ওয়ার্ড ছিল, বা 5 জন যে লেজেন্ড, ফিরোজ শাহী থেকে শুরু করে ফেরদৌস ওয়াহিদ, আজম খান, এইটা আসলে যখন খুব ক্রেজ পর্যায়ে আপনারা ছিলেন, তখন পারস্পরিক জেলাসি বা প্রতিদ্বন্দ্বিতা কেমন ছিল আসলে আপনাদের ভেতরে? এটা কি আমাদের মাঝে না অন্য আপনাদের ভেতরে? আপনাদের ভেতরে। আমাদের মাঝে আসলে যদি বলতে, আমি বলবো যে একদম টু বি ভেরি ট্রুথ, প্রথম 3-4টি বছর ছিল না, কিন্তু তারপর যেটুকু ছিল অনেক সুপ্ত, আজকের মতো না। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি ইলিয়াসকে একটু জানতে চাবো, মানে আজকের মতো না, আপনি নিজে বললেন, তো এই বিষয়টা আসলে আপনারা যখন ফেম ক্যারি করছেন 5 জনই, মানে অবশ্যই কাউকে বাদ দেওয়া যাবে না সেক্ষেত্রে। স্টেজ কন্ট্যাক্ট, অ্যালবাম কন্ট্যাক্ট, নিজেদের অটোগ্রাফ দেওয়ার সংখ্যাটা, এগুলো আসলে কতটা মানে মিন করতো নিজের ভিতরে? যে এখন লোক সংখ্যা বেশি, এখন শ্রোতা বেশি, সবকিছুর গুণ করলে যে ভাগগুলো হয় সেই সব দিকে ঠিক আছে, কিন্তু আমি যে বলবো যে জেলাসির যে প্রশ্নটা আসলো,
প্রফেশনাল জেলাসি থাকা অবশ্যই ভালো, যে আমার ওর চাইতে আমি ভালো করব, কিন্তু এখন জেলাসিটা প্রফেশনাল সাথে সাথে ইকোনমিক জেলাসিটাও চলে আসছে, পপুলারিটি জেলাসি চলে আসছে। এটা দুঃখের বিষয়। এটা আমার মনে হয় জ্ঞানের অভাব এবং হয়তো বা কিছুটা অভিজ্ঞতার অভাব, তবে আশা করি ঠিক হয়ে যাবে সেটা। আমি একটু ইলিয়াসের কাছে জানতে চাইবো, একদম টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে যখন এই সেটে দুজনের প্ল্যান বোধহয় আমরা আরো 2 সপ্তাহ আগেই করেছিলাম যে ফেরদৌস ভাই এবং ইলিয়াস হোসেনকে নিয়ে আমি একটা আড্ডা দেব, তো তখন অনেকে, আসলে আমি নাম বলতে চাই না কাউ, অনেকে ইনবক্স করেছেন কেন ইলিয়াস, কেন ফেরদৌস ভাই একসাথে, এই কম্বিনেশন। তো নিশ্চয়ই একটা ঈর্ষাকাতরতা, ঈর্ষাপরায়ণতা একটা ব্যাপার থাকে। পার্সোনালি যখন কাজ করো ইলিয়াস, তখন আসলে এইগুলো কতটা ডিস্টার্ব দেয়, কতটা পাওয়ার দেয়, মানে কেমন পরিবেশটা কেমন আসলে? আমি এই জিনিসটাকে খুবই পজিটিভলি নেই, কারণ যারা এটা ফিল করছে, জেলাসিটা বলেন বা যেটা বলেন, এটাকে আমি খুব পজিটিভলি কেন নেই, হয়তোবা তারা তাদের যে কোনো একটা কিছু শূন্যতা আছে তাদের মধ্যে, যে শূন্যতাটা তাদের মধ্যে কাজ করছে, যে হয়তো ওই সেটে আমি বসতে পারতাম, বা আরেকটা যেটা হচ্ছে বিষয় হচ্ছে যে শূন্যতাটা কোথায়, যে হয়তোবা তারা একটু হতাশ যে কেন ইলিয়াস এখানে, ঠিক আছে। সো এই জায়গা থেকে আমি খুবই পজিটিভলি এটা বলবো, আমি এই জিনিসগুলো খুবই পজিটিভলি নেই, এবং আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, যখন 80% মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে, ডেফিনেটলি 80% মানুষই আমার কাছে সবকিছু, 20% মানুষ আমাকে নিয়ে বলতেই পারে, এবং যেটা হচ্ছে যে আলোচনা থাকবেই। আচ্ছা, অবশ্যই। এবং আসলে অনেকে প্রশ্ন করছে যে ফেরদৌস ভাইয়ের সাথে তো হাবিব কেন না, তো হাবিব থাকলে নিশ্চয়ই ও আমাকে আঙ্কেল বলা শুরু করতো, আমি তাকে ভাই। যাই হোক, আজকে বসছি আরেকটা কারণ আছে, যে কথা দেওয়া নামে একটা ভিডিও রিলিজ হয়েছে খুব সম্প্রতি ইলিয়াসের, আমরা একটু চট করে সেই ভিডিওটা দেখে আসি। ওই আমাকে ভুলে যাবে না কোনোদিন, মানে যতটা অন্তরঙ্গ দৃশ্য আমরা দেখলাম, মানে আমার খুব ইচ্ছা করছে জানতে। এনিওয়ে, এখনকার আর্টিস্টদের একটা অ্যাডভান্টেজও আছে, যে বিভিন্ন ভিডিওতে একদম ফিল্মের হিরো তো এতটা ইন্টিমেট কাজ করে না। এনিওয়ে, কাজ করতে কেমন লাগে, অনুভূতি কি? ডেফিনেটলি এটা খুবই ভালো, যখন আমি একটা নতুন কাজ করি, কাজটাকে ডেফিনেটলি কাজ হিসেবে আমি খুব দেখি আর কি, এবং অ্যাক্টিং এর জায়গাটা খুব ভালোভাবে, যেহেতু আমাকে এখানে অ্যাক্টিং করতে হচ্ছে, সো সেটা চেষ্টা করি যে পারফেক্ট, আবার গুলি টুলি দিয়ে কি মানে করার চেষ্টা। এনিওয়ে, রেসপন্স কেমন? এবং আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভিডিওটি ছেড়েছি 2 থেকে 3 দিন হবে, অলমোস্ট ইউটিউবে প্রায় 50,000 এর মতো ভিউজ। বাহ, এই লাইক গোনার বিষয়টাও আমি একটু আসবো। ফেরদৌস ভাইয়ের একটা ভিডিও মেবি খুব সম্প্রতি রিলিজ হবে, এটা সম্পর্কে আমি একটু বলতে চাই। আমি আজকে আঙ্কেলের কাছে দেখে আসছি, টিজারটা আঙ্কেল ছেড়েছে, বাট ফাইনাল ভিডিওটা আজকে দেখলাম। সো আমি এক কথায় আমার মনে হয় যে আঙ্কেল, এই যে আপনি যে কথাটা বলেন এভারগ্রিন যে বিষয়টা, ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে আমার এই এজেও আমি মনে হয় যে এতটা এনার্জেটিক। আমাদের সাথে একজন ফোন কলার জয়েন করতে চাচ্ছেন, আমি একটু ফোন। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? সৌদি আরব থেকে বলছিলাম। সৌদি আরব থেকে, জি বলুন। আমাদের সাথে আজকে দুজন অতিথি রয়েছেন, কোনো প্রশ্ন থাকলে বলুন। ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলবো। জি জি, আছেন, উনি শুনছেন? জি, ওনাকে দেন একটু কাইন্ডলি। জি, উনি শুনছেন, আপনি বলুন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই। আমি ঠিক শুনতে পাচ্ছি, আমাকে একটু হেল্প করেন। আপনাকে সালাম দিয়েছেন, আপনি কেমন আছেন জানতে চাচ্ছেন। কে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম নিজাম, আমি সৌদি আরবে থাকি। দূর থেকে আমাদের মনে করেছেন। জি, আমরা একদিন আপনার সাথে আমি কথা বলছিলাম। যিনি আমাদের উপস্থাপক, তিনিও একজন শিল্পী, ভালো গায়ক। তো আমাদেরকে যে আচ্ছা, আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে বলতে পারেন। সৌদি আরব থেকে ফোন করছি ভাই। জি জি, অবশ্যই, এত দূর থেকে ফোন করেছেন, অবশ্যই উই আর অনার্ড। এবং ফেরদৌস ভাই সেই কথা বলছিলেন। ভাই আমি কাটি করি, করতেছে ডাবল সাউন্ড আসতেছে। আচ্ছা আচ্ছা, একটু কেটে করি, শব্দগত বোধহয় একটু ত্রুটি যাচ্ছে। যাই হোক, আপনি আবার ট্রাই করতে পারেন। অনেক দূর থেকে আসলে এত রাতে একটা টাইমেরও হেরফের থাকে, এবং অনেকে আসলে অ্যাব্রোড থেকে ফোন আসে এই সময়টায়। নিয়ে ফোন করতে গেলে আমার প্রশ্নগুলো জানা হবে না, তো ভিডিওর প্রসঙ্গ আসছিল আর কি। তো ভিডিওটা এখন আসলে অনেকে বলেন যে ভিডিওটা সময়ের খুবই চাহিদা আছে। এই ভিডিওটা করার অনেক দিন পর বোধহয় ফেরদৌস ভাইদের কোনো নতুন ভিডিও রিলিজ হচ্ছে। এটা আসলে যে এখানে একটা ছোট্ট ঘটনা আছে। আমি চুপচাপ বসা ছিলাম, আমার ছোট 40 বছরের পুরনো বন্ধু ফারুবর আনোয়ার বলল, তুমি বসা কেন, আচ্ছা তুমি একটা ভিডিও করো, এবং আজকের ভিডিও যত এটা বাজেট হোক কিছু আসে যায় না। আমি ঠিক দেবে তো তুমি? বললো হ্যাঁ করো। সেই থেকে এটার উদ্যোগ এবং করা। এটা হাই বাজেটের একটা ভিডিও, এবং ও যেটা বললো যে আমি
ওকে আরো দোয়া করি ওর জন্য পারে। আমি চেষ্টা করেছি যে এটা জীবন্ত করে তুলতে। আমরা নটি লোকেশন এটা শুট করেছি, প্রতিদিন 4 জন করে ক্যামেরাম্যান ছিল, 7 দিন লেগেছে। এটা বিশাল বাজেট, প্রায় একটি বড়সড় বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে আরো প্রসঙ্গে আলাপ করবো। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, খুব শিগগিরই ফিরছি। তো প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক, আমি রয়েছি ফেরদৌস ওয়াহিদ এবং ইলিয়াস হোসেনের সাথে। একটা ভিডিওর দুজনেরই দুটো ভিডিও নিয়ে আলাপ হচ্ছিল। আমি একটু যদি আসি যে ফেরদৌস ভাই, অনেক দিন ধরে একটা খুব একটু তাত্ত্বিক প্রশ্ন, তারপরে আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যে এই যে ভিডিও শেয়ারিং বা ভিডিওর লাইক গোনার বিষয়টা, এবং ইউটিউবে এখন রেভিনিউ আর্নিং তৈরি হচ্ছে, কিন্তু গান অনেকে আবার তর্কে খাতিরে বলছে যে সেই অর্থে গান আসছে না, সেই অর্থে গান মুখে মুখে রটছে না। এইটা যে সাংঘর্ষিক যে দুইটা বিষয়, একে তো 20 লাখ 30 লাখ মিলিয়নকে মিলিয়ন শোনা যাচ্ছে যে ইউটিউব হিট হচ্ছে, কিন্তু ওই মানুষটা হয়তো কারণ বাজারে দাঁড়ালে ওনাকে চিনছে না। এই 20 মিলিয়ন দর্শক কারা যে কারণ বাজারের লোকজন চিনছে না? আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, মানে যারা একদম হয়ে আসছে তাদের কথা বাদ দিই, এই যে মিলিয়ন ভিউজ, আপনার কাছে কি মনে হয়, ব্যাখ্যাটা কি? এই প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে আজকে এত হিউজ অ্যামাউন্ট অফ ভিউয়ার্স লাইকস পড়লো, অথচ এমনও দেখা যাচ্ছে পাশের লোক চিনছে না, সে কারণ বাজারে হোক, মেবি এ স্টুডেন্ট অর মেবি হোয়াটএভার ইট ইজ। এখানে কিছুটা ব্যাপার আছে যে আমার যেটা মনে হয় যে শেয়ার করা এবং নিজেদের মধ্যে একটা সেলফ পাবলিসিটি বুস্টিং করা, যেটা টাকা দিয়ে করা যায়, সবকিছু মিলে যদি আমার যেটা মনে হয় যে যদি ভিউ দেখা যায় 5 লাখ, তবে জেনুইন হবে 50,000। বাহ, চমৎকার, এটা আমার মনে হয়। চমৎকার কথা বলেন ইলিয়াস। এই ধরনের অভিযোগের তীরগুলো কিন্তু তোমাদের জেনারেশনের, আমি তো পার্সোনালি না, আমি তোমাদের জেনারেশনের উপরে বর্তায়। যারা যারা কাজ করছো তারা অনেক ভালো কাজ, অনেক ট্যালেন্টেড কাজ করছো, অনেক খুব ম্যাস পপুলারিটি। আমি লাস্ট ইউএস ভিজিট তোমার সাথে করেও আমি দেখেছি যে তোমার পপুলারিটির লেভেলটা। সেই ক্ষেত্রে এই যে এই ধরনের যেটা বলে 5 লাখ বা 5 মিলিয়ন আসলে 50,000, এই ধরনের ফেক লাইক কিনে আসলে খুব বেশি দূর এগোনো যায় কিনা তোমার কাছে কি মনে হয়? 5-6 বছর তো হয়ে গেল। হ্যাঁ, ডেফিনেটলি ফেক যে বিষয়টা, সেটা আমি বলবো আসলে ইউটিউবের যে বিষয়টা, দুইটা সেক্টর আছে, প্রত্যেকটা সাইডেরই পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। তো ইউটিউবের যে বিষয়টা আছে, ধরেন একটা গান আমার ডিউরেশন হচ্ছে 5 মিনিট, সো এই গানটা ধরেন একটা শ্রোতা শুনতেছে, কেউ ধরেন পুরোটা শুনতেছে, আর কেউ ধরেন 30 মিনিট বিরক্ত হয়ে তো শুনছে, হয়তো বা অ্যাডের কারণে হোক, যেভাবে হোক সে এটাকে বুস্টিং এর কারণে যেভাবে সে পাচ্ছে, বাট 30 সেকেন্ড হোক 20 সেকেন্ড হোক সে কিন্তু দেখছে। সো আপনি যখন 30 সেকেন্ড দেখছেন, ইউটিউব কিন্তু সেটাকে কাউন্ট করে নিচ্ছে আপনি টোটাল ভিউটা। সো আমার যেটা মনে হয় যে ভিউটা এইভাবেই আসছে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গান কেন বাইরে শোনা যাচ্ছে না, এখন দেখবেন যে মানুষজন সাধারণত কানে হেডফোন দিয়ে গান শুনে। সো এটা একটা বিষয় আমার যেটা মনে, এটা একটা মতামত একান্তই, যে আমার অনেক সময় দেখা যায় গান জুড়ে আমি ফোন দিয়ে শুনছি না, বাইরে অন্যকে ডিস্টার্ব করছি না, আমি হেডফোন দিয়ে গানটা শুনছি। সো গানটা কি আসলে কি মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, এটা কিন্তু আমরা আসলে শিওর না। অবশ্যই এটা একটা ভালো একটা পয়েন্ট। আরেকটা বিষয় আমি একটু প্রসঙ্গক্রমে আলোচনা করব, যে ইদানিং কালে যে অনেকগুলোই অভিযোগ, আমি খুব স্পেসিফিকভাবে নাম বলছি না কারণ এর অনেক তর্ক বিতর্ক আমাকে নিয়েও করা হয়েছে ফেসবুকে, যে সুর নকল, ভিডিওর থিমটা নকল করা হচ্ছে। ফেরদৌস ভাই, আপনাদের সময় কি এ ধরনের অপশন নিশ্চয়ই ছিল, কিন্তু এইগুলো করে, এই প্রোপাগান্ডাগুলো করে আসলে কি কতদূর প্রবণতাটা এমন ছিল না? আমি সেটা জানতে চাচ্ছি। পাশাপাশি আরেকটা বিষয় দেখেন, যে সাংবাদিকরা যখন এটা নিয়ে লিখছে, তখন সেটা আক্রোশ ভেবে, ফেসবুক যেহেতু আছে সব শিল্পীর কাছেই এবং তারা যেহেতু পপুলার, তাদের যে ফলোয়ার বেশি, তারা তখন ওই সাংবাদিকের বিরুদ্ধে লিখে দিচ্ছে। তো আপনাদের সময় সিনিয়র সাংবাদিকদের আপনি হ্যান্ডেল করেছেন, তো তাদের কতটা সেলফ রেসপেক্টটা থাকছে না আসলে সাংবাদিক টু শিল্পীর ভেতরে? আপনার কাছে এই বিষয়টা, এই বিষয়টি আমি যেটা বলবো, যে আমাদের সময়ে একজন সিনিয়র সাংবাদিক ছিল আমাদের অভিভাবকের মতো। আর আজকাল যে বিষয়টি হয়ে গেছে, যে
আমি সাংবাদিক ভাইদের কথা বলবো, সবাই তো সমান হয় না, অবশ্যই না। কিছু কিছু সাংবাদিক চলে আসছে আজকে, কাগজেরও অভাব সব নেই শিল্পীও সমান হয় না। এবং এই এই যে মাত্রাটা, এর মধ্যে তো কিছু এদিক সেদিক হবেই। হ্যাঁ। তবে আমি বলবো যে না, যারা অরিজিনালি সাংবাদিকতার সঙ্গে জড়িত, তারা কিন্তু জেনুইন কাজ করে যাচ্ছে। অবশ্যই অবশ্যই, অনেক ভারী ভারী কথা বলে ফেলছি আজকে। আমি এইটা দিয়ে শেষ করবো। ইলিয়াস, তোমার কাছে এই বিষয়টা কেমন মনে হয়? তোমার সমসাময়িকদের ভেতরে এই ধরনের অভিযোগ প্রচুর পাওয়া যাচ্ছে, প্রচুর লেখালেখি হয়েছে, তর্ক বিতর্ক, আক্রোশ, হানাহানি অনেক হয়েছে। তোমার কাছে কি মনে হয় সাংবাদিক যে সমালোচনা যখন করবে সেটাকে কিভাবে তুমি রিসিভ করো? ডেফিনেটলি আমি সেটাকে পজিটিভ নিয়ে, যদি আমি যদি যেখানে দেখছি যে এখানে আমার দুর্বলতা আছে বা আমি এইটাকে ফলো করেছি এরকম সত্যতা আছে, সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি চিন্তা করব যে এটা আমার করা উচিত না, বা এটাকে আমি পজিটিভ নিতে হবে। আমাকে পজিটিভ নিয়ে এটাকে আমি সাংঘর্ষিক জায়গায় যাব না, আমার ভুলটাকে আমি ঠিক করে ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। অবশ্যই, থ্যাংক ইউ। ফেরদৌস ভাই, একটু অন্যরকম প্রশ্ন করি। আচ্ছা, ধরা যাক কোনো শোতে আপনারা তো বাবা ছেলে বা আপনার ইলিয়াস দুই তিন জেনারেশন যান, তখন আসলে অনেক মেয়ে ফ্যান ফলোয়ার জানি যে আপনার সাথে ছবিটা আগে তুলতে চায়। তো এই যে একটা বিষয় যে এখনো যে আমার ছেলের বয়সে অনেকে আছেন, তার কাছে না গিয়ে আমার কাছে আসলো, মানে বিষয়টা আপনার কাছে এই হিরোইজমটা কেমন? আমি জানি যে করে আসছেন, এগুলো অভ্যস্ত ফেরদৌস ভাই। না, এটা আমি এখনো বলবো যে এই এই জিনিসটা আমি দেখেছি, খেয়াল করেছি যে এবারও আমি একই প্রশ্ন করব যে আমার জীবনে আমি গত মাস 4 আগে ল্যাবরেটরি একটি অংশ, সম্ভবত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বা কিছু, আচ্ছা, তাদের একটা অ্যালামনি ডে ছিল আর কি। আচ্ছা, তো ওখানে সব ইয়াং, হাবিব গান গাইছে, আমাকে যখন হাবিব ইনভাইট করলো, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। 5 মিনিট তারা আমাকে শুধু ওয়েলকাম করলো, ওয়াও, তালি এবং চিৎকার। ইউ ডিজার্ভ। আমি খুব অবাক হয়ে, যে আমার কাছে যেন কেন মনে হয় যে এটিও আমার নিজের কাছে আমার হিংসা লাগে। চমৎকার করে বলে। আচ্ছা আচ্ছা, বাহ। তো সেক্ষেত্রে নতুনদের আমি বলি যে এই ইলিয়াসদের টিপস দেওয়ার কথা বলবেন না, আসলে আপনার উপলব্ধিটা কি এদের নিয়ে? এই নতুন, যে আমি আজকে কেন আমি ইলিয়াসের সঙ্গে আসলাম, হ্যাঁ, আমি খুব সংক্ষেপে পরিষ্কার কথা বলি। অনেক সিনিয়র আর্টিস্ট কিন্তু এইভাবে বসতে চায় না। আমি অনেক রকম অনুষ্ঠান করেছি, ইয়াং নাইটও অনেকভাবে বলার চেষ্টা করেছি, না না না, আমাদের সমসাময়িক কাউকে নেই, নাইলে আমি একা বসবো। একেবারে মানে আমি আজকে অনেরে বলেই ফেললাম আর কি। তো আপনি আপনার উদারতা, আমার যেমন দুটো জিনিস এখানে কাজ করে। আজকে ইলিয়াস হোসেন, এই নামটাকে অস্বীকার করলে কিন্তু বোকামি করা হবে। হি ইজ পপুলার, তার এক গোষ্ঠী শ্রোতা কিন্তু তার, অবশ্যই। প্লাস এই জেনারেশনের মধ্যে আমি একটা জিনিস যেটা দেখছি, তাদের আচরণ বিধিটা আমার কাছে খুবই জ্ঞানহীনের মতো লাগে। ইলিয়াসের বেলা আমি সেটা পাইনি। যতটা যখনই আমি তাদের দেখি, শুধু আমি না, যে সিনিয়রদের সঙ্গে দেখা হয়, তার যে আচরণটা বোঝা যায় যে সে নিজে শিক্ষিত এবং একটা শিক্ষিত ফ্যামিলি থেকে এসেছে। ইলিয়াস ইউটিউবে এই প্রোগ্রামটা অন্তত অনেকবার বুস্ট করতে হবে, কারণ এটা সার্টিফিকেটের মতো ইলিয়াসের জন্য। এখানে বেশ কিছু প্রশ্ন আছে। ফেরদৌস ভাই, আপনার কাছে প্রশ্ন করেছে, একটা ফিল্ম করার পর আসলে আপনি থেমে গেলেন কেন? ওইদিকে অঞ্জন দত্ত তো অনেকবার ফ্লপ হয়েছে, অনেকবার হিট হয়েছে, কিন্তু লেগে আছেন। আমরা একটা অঞ্জন দত্ত কি পেতাম না? যে ফেরদৌস ভাই, ঠিক আছে, অঞ্জন দত্ত উনি একজন ডিরেক্টর, দিলশাদুল হোসেন শিমুল উনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, কিন্তু অঞ্জন দত্ত কিন্তু কলকাতার, ঢাকার দর্শকরা ছবি দেখে না। আমি ছবি তৈরি করে যখন একদম দৌড় গড়ায় সেকেন্ড ছবিটা ধরবো, তখন আমি দেখলাম যে মানুষ ছবি দেখতে আসছে না। এই থেকে আমি কিন্তু কালচার করে যাচ্ছি এমন একটা ছবি, আমি কিন্তু রেডি এমন একটা ছবি করব যেটাকে মানুষ 2-4 জন হলে যেন ঢোকে। সেই জিনিসটা নিয়ে আমি শুধু চিন্তাই করছি কি বানাবো। বাহ বাহ। আর একটা প্রশ্ন দুজনকে, মোস্তাফিজ মিঠু প্রশ্ন করেছে, শিল্পী ও গায়ক এই শব্দ দুটির পার্থক্য থেকে আমরা অনেক আগে থেকে সরে এসেছি, আসলে কি তাই কিনা? শিল্পী এবং গায়ক, আমি প্রথমে বলেছিলাম লেজেন্ডারি শিল্পী এবং গায়ক, জনপ্রিয় গায়ক ইলিয়াস হোসেন। আমার কিন্তু প্রশ্নটাই খুব টেকনিক্যালি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। টেকনিক্যালি আমি কথাটা বলবো যে শিল্পী শব্দটা কিন্তু আমি যেটা মনে করি, একটি অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে একজন শিল্পী হয়। এর মধ্যে ওই যে বললাম, তার গায়কী, তার জ্ঞান, তার সঙ্গীত সম্পর্কে তার
উপলব্ধি, তার লাইফস্টাইল, তার আচরণ সব মিলে একজন শিল্পীর রূপ নেয়। কিন্তু গায়ক হওয়াটা খুব সহজ, দুটি লাইন গান করতে পারলে কিন্তু গায়ক হিসেবে নিজেকে অবশ্যই সেটাই দাঁড় করানো যায়। খুব স্বাভাবিক। আর ইলিয়াসের কাছে ওই একই প্রশ্ন যে নতুন গায়কদের অধ্যাবসায় বিষয়টি যখন আপনি দেখেন যে খুব রাতারাতি যেহেতু পপুলারিটি পেয়ে গেছেন, সেক্ষেত্রে নতুন গায়কদের আসলে ইগনোর করার প্রসঙ্গ হঠাৎ করে বেখেলে চলে আসে কিনা, যে না আমি তো 5 বছরে, ও তো 15 বছরে পারে নাই, ডেফিনেটলি এটা থাকা উচিত। এবং আঙ্কেল যেই আনসারটা দিয়েছেন, আঙ্কেলের আনসারের সাথে আমি মানে সহমত পোষণ করছি। বাহ, যাক, অবশ্যই আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি, তারপর অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটু ছোট করে নেই। যে ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের কাছে আসছে যে আপনার এই চশমার রহস্যটা কি? আপনি কি চশমা ছাড়া চশমার রহস্য আর কিছুই না। আমার জীবনে সাইফুল ইসলাম তো প্রশ্ন করেছে। প্রোগ্রাম করতে গেলাম বিটিভিতে, লাইটে চোখ দিয়ে পানি পড়লো, ডাক্তারের কাছে গেলাম, বললো আপনি রোদে বা লাইটের সামনে যখন যাবেন একটি সানগ্লাসের মতো পরে নিয়েন। সেই পরা, সেই থেকে শখ থেকে স্টাইল। কিন্তু রকস্টারের সাথে যে চশমা পরা, ধরেন আজকে রাতের প্রোগ্রাম, আমিও কিছুদিন আগে একটা শুটিং করেছি, সেটা চশমা পরি, আপনাদের দেখা দেখি। আমি একটা ছোটবেলার ছোট একটা গল্প বলি যে আমি তখন ক্লাস 5 কি 6-এ পড়ি, একজন রকস্টার, লিজেন্ডারি রকস্টার, আমি নাম না বলি, তো তার একটা গান হচ্ছে, আমার মামা পাশ থেকে বলেছে যে এই মানুষটি অন্ধ কিন্তু খুব দুর্দান্ত বাজায় এবং গান গায়। তো আমি বিশ্বাস করে ফেললাম। পরের দিন আসলে বন্ধুদের বললাম যে এই গায়কটি অন্ধ। রকস্টারদের সাথে, লাইফস্টাইলের সাথে সানগ্লাস যখনই হোক, রাত হোক রোদ হোক রাত, ব্যাপারটা কি একটু সিমিলার থাকে? ডেফিনেটলি এটা একটি শিল্পের আর্টিস্টিক বা তার গ্ল্যামারের জন্য এটা কিন্তু একটা বিষয়, কিন্তু আমার জন্য এটা হয়েছে সাপে বর। আমি স্টাইল করতে গিয়ে আজকে এমন একটা পজিশনে, আমি যদি মনে করি যে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাবো, আমাকে কেউ চিনবে না, চশমাটা খুলে আমি চলে যাই, সব ঠিক। আবার যখন সামনে দেখছি যে আমাকে চেকপোস্ট পড়লো, তো আমি জানি যে কিছুটা হলো আমি আদর পাবো, আমি কি করি, আমি হাতে চশমাটা পরে নিই, পড়লেই তখন শুরু হয়ে যায় চেকপোস্টে কেমন আছেন, কি খবর বলে, তারা তাদের কর্তব্য ঠিকই করে, কিন্তু যে সম্মানটা আমি পাই এটা আমার ভালো। বাহ, অবশ্যই। আমরা শেষে আজকে শোটা শেষ করি ফেরদৌস ভাইয়ের গান শুনে, তার আগে আমি একটু ইলিয়াসের কাছে প্রশ্ন আসি। ইলিয়াস, নতুন প্রতিনিয়ত এই যে স্ট্রাগল বলি বা পারস্পরিক শিল্পীদের সাথে যুদ্ধ বলি, নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে থাকে না পার্সোনাল লাইফে নানান রকম যুদ্ধ বা নানান রকম স্ক্যান্ডালের সাথে জড়িয়ে যাওয়া, কিছুদিন আগেও ছিল, এই সব বিষয় রিকভারি করার ক্ষেত্রে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুটি, যার কাছে তুমি শেয়ার করো, যার সাথে তুমি পরামর্শ নাও, এমন মানুষটি কি আছেন কিনা? সে সময় আসলে কার কিভাবে সাপোর্টটা নাও? আমি আসলে আমার এই ব্যাপারটা একটু মানে অদ্ভুত লাগতে পারে। আমি আমার বিষয়গুলো আমি শেয়ার করি আমার সাথেই। সেটা কিরকম, আমি যখন কোনো একটা প্রবলেমে থাকি আমি নিজের সাথে কথা বলি, এটা একটু আলাদা একটা বিষয়। আমি আয়নার সামনে গিয়ে আমার ভুলগুলা নিজের সাথে নিজে কথা বলার চেষ্টা করি যে আমি কি এটা ঠিক করছি নাকি এটা ভুল করছি। আমার শেয়ারিংগুলো আমি আমার সাথে করি। সো ওই জায়গা থেকে আমি খুব পজিটিভ একটা পাই, যে মনে হয় যে না, আমার এটা থেকে এটা করা উচিত। আচ্ছা, এখানে আমাদের খুব প্রিয় গিটারিস্ট রাজীব হোসেন প্রশ্ন করেছেন যে ইলিয়াস হোসেনকে দেখছি ভালো লাগছে, কিন্তু আমার কথা শেষ, তার প্রশ্ন এই ধরনের কম্বিনেশন যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম, যে ফেরদৌস ওয়াহিদের সাথে ইলিয়াস হোসেন কেন, সেখানে আমি কেন হোস্ট করছি, এই বিষয়টা তুমি একবার ফ্রি ফ্র্যাঙ্কলি বলো। যে এখানে এটিএন নিউজে কিন্তু মিউজিক নামে একটা অনুষ্ঠান মুন্নিশার উপস্থাপনায়, আমাদের দিদির উপস্থাপনায় প্রথম চালু হয় এবং চলছে, সেটাতে কিন্তু একেবারে চারণ শিল্পী, অর্থাৎ যে রিক্সা চালায় বা যে একদম খুব খুব ভেতরের যে প্রতিভা আছে তাদের গান, আনসাং স্টার, তারাও কিন্তু এই স্টুডিওতে জায়গা পায়। তো সেক্ষেত্রে এই যে পার্সোনাল একটা ঈর্ষা বলি বা পার্সোনাল ইয়ে থেকে বলি, যে প্রশ্নটা করেছে যে ফেরদৌস ওয়াহিদের মতো লিজেন্ডের সাথে ইলিয়াস কেন, এটা ডেফিনেটলি আমি প্রশ্ন করে ফেললাম। এটা যিনি প্রশ্নটা করছে, আমার যেটা মনে হয় যে ওনার কিছু হতাশার বিষয় ওনার ভিতরে আছে, এটা আমি রেসপেক্ট রেখে ওনাকে বলছি। কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে প্রশ্নটা করছে তার কটা জনপ্রিয় গান আছে। আচ্ছা, এই জায়গাটা আপনি ফিল আপ করতে পারেন, আমার যেটা মনে হয়। সো আমি যখন আমি আগে আপনাকে বললাম, যখন 80% মানুষ আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, যে ডেফিনেটলি আমার যোগ্যতা একটু কিছু না হয়ে থাকলেও আমি তাদের কাছে অবশ্যই রাজীব হোসেন ইজ এ ট্যালেন্টেড সিঙ্গার এবং অলমোস্ট অবশ্যই মিউজিশিয়ান, তাকে রেসপেক্ট রেখে অবশ্যই তাকে কোনো একদিন এই হট সিটে বসে আমরা প্রশ্ন রাখতেই পারি। আজকে শোটা আসলে অনেক ধরনের প্রশ্ন ছিল ফেরদৌস ভাই, আমার অনেক সাজানো ছিল, কিন্তু আসলে সময় মানে আটকে দেয় বারবার। তো আজকে ফেরদৌস ভাই গান না শুনে আমি ছাড়বো না,
তার আগে আমি একটু আজকে বলি যে দর্শকদের বিদায় নিয়ে আসি। দুজনকে ধন্যবাদ চমৎকার কিছু কথা শেয়ার করার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে অনেকে প্রশ্ন করেছেন যে এই এত রাতে আসলে আমরা কেন টক শোতে এই হাজির হই, লাভ বক্সে হাজির হই। আমি বলি যে ইয়াং নাইট লাভ বক্স ভালোবাসার গল্প গভীর রাতেই জমে। এবং যারা ঘুমিয়ে পড়েন তারা আসলে ভালোবাসাটা হয়তো থিতিয়ে গেছেন, জাগার জন্য লাভ বক্সটা দেখতে হবে এবং লাভ বক্স দেখার জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই প্রত্যাশা রেখে আমি আজ শেষ করব ফেরদৌস ভাইদের গানে গানে। এনিওয়ে আমার খুব ভালো লাগছিল যে আমার সঙ্গে আমি অনেক টকশোতে গিয়েছি, বাট তোমার প্রশ্নগুলো খুব এত বেশি ইন্টারেস্টিং যে মনে হয় যে আরো 2 ঘন্টা কথা বলি। আমারও ইচ্ছা ছিল আজ নেক্সট টাইম। এনিওয়ে আমার যে নতুন অ্যালবামটা রোদের বুকের থেকে আসছে, তার যে টাইটেল সং যেটা জি মানুষ যাকে বলে, সেই গানটি চালান আমি গাই। অবশ্যই। মানুষ যাকে বলে আমি তাই তো আছি রে, তবু জীবন আমার কেন এমন হলো রে, যা চাই তা কেন যে পাই না, যা পাই তা তো আমি চাই না। লা 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 লা